নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকের আগের পর্বেতেই মানে যে পর্ব আপনারা দেখছেন ঠিক আগের পর্বে আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসছেন এবং 3টে মেট্রো রুটের উদ্বোধন করবেন এবং তারপর রাজনৈতিক জনসভা করবেন। ইতিমধ্যেই রাজনৈতিক জনসভা শেষ। প্রধানমন্ত্রী রাজনৈতিক জনসভাতে জনসমুদ্র বলা যায়, মানে তাকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য প্রচুর মানুষজন সেন্ট্রাল জেল মাঠ যেখানে প্রধানমন্ত্রী জনসভা করেছেন সেখানে কিন্তু গেছিলেন এবং সেখানে তিনি দুটো স্লোগান কিন্তু ঠিক করে দিয়েছেন। প্রথম স্লোগান কি? বাঁচতে চাই বিজেপি তাই। আর আরও একটা স্লোগান কি? আমাদের পাড়া তৃণমূলকে তাড়া। এবার কথা হচ্ছে যে কতটা চার্জড আপ হলো বঙ্গ বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে। আমাদের আজকে প্রথম টপিক আমরা সেটা রাখবো এবং তার চুলচেরা বিশ্লেষণ করব আজকে হট সিটে হট টকের প্রথম দিকে। অর্কপ্রভ সরকার বাদিকে বসে আছেন, যাকে আপনারা প্রতিটা পর্বে দেখেন এবং তার বিশ্লেষণ শোনেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। রাজ্য সরকার বলছে আমাদের পাড়া আমাদের সমাধান। প্রধানমন্ত্রী কালকে এসে বেশ কিছু বার্তা দিয়েছেন, আমি বিশ্লেষণে আসবো, কিন্তু তার মধ্যে অন্যতম এই যে স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই, আপনার ব্যাখ্যা? অত্যন্ত কি বলবো আর কি, এই স্লোগানটা সঠিক চয়ন করেছেন এবং এই স্লোগানটা বিজেপির 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারের অভিমুখ ঠিক করে দিল। বেশ। এবং আমাদের পাড়া তৃণমূলকে তারা, এটাও খুব ক্যাচি। এখন বাঁচতে চাই বিজেপি তাই, বিজেপির দায়িত্ব অনেক বেড়ে গেল। প্রথম কথা, স্লোগান সর্বস্ব হলে তো হবে না। পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা তখনই বাস্তবায়িত হবে যখন পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির ভিশন ডকুমেন্টটা দেখবে এবং সেই ভিশন ডকুমেন্ট কতটা বাস্তবসম্মত সেটা বিচার করবে। বেশ। প্রথম কথা, কালকে এই 22শে অগস্ট প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে দমদম ব্যারাকপুরের শিল্পাঞ্চল ধুঁকছে, সেখানে শিল্পের পুনরুজ্জীবন, বন্ধ কলকারখানা খোলা, হেরিটেজ ট্যুরিজমের উপর গুরুত্ব, গঙ্গায় ক্রুজ চলবে, আমাদের ছেলেমেয়েদের বাইরে যেতে হবে না, এটা বলেছেন। খুব ভালো কথা। কিন্তু মানুষ প্রধানমন্ত্রীর কাছে বা তার দলের কাছে জানতে চায় টাটাকে কি আবার ফেরানো সম্ভব? বেশ। বৃহৎ শিল্পগোষ্ঠীর বিনিয়োগ কতটা পশ্চিমবঙ্গে আসবে? 2, এরা যেমন লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে, বিজেপি বলছে অন্নপূর্ণার ভাণ্ডার, তার টাকার পরিমাপ কত হবে? সবাইকে দেয়া হবে নাকি যারা পাবেন তাদের একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে? বেশ। 3, আয়ুষ্মান ভারত সহ যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বঙ্গবাসী রাজনৈতিক কারণে পায় না, সেগুলো কবে থেকে পাবে? 4, অনুপ্রবেশ রুখতে কি দাওয়াই দেয়া হবে? অনুপ্রবেশটা যে একটা জ্বলন্ত সমস্যা সেটা প্রধানমন্ত্রী বলেছিলেন লালকেল্লার প্রাকার থেকে এবং দমদমের সভাতে। 5, প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান বাড়াবার লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া হবে? বেশ। প্রতি বছর কত করে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে? 6, স্মার্ট সিটি প্রকল্পে আর কি কি অন্তর্ভুক্ত হবে? 7, পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা থাকবে এবং রাজ্য সরকারকে তারা কি সহায়তা করবে? ইতিমধ্যেই অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে 50,000 কোটি টাকার বেশি প্রকল্প জমি জটে আটকে গেছে। বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে তৈরির যে উদ্যোগ নেওয়া হচ্ছে, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে চ্যাপ্টারে জমি অধিগ্রহণ হয়নি। তাহলে ইনফ্রাস্ট্রাকচার
প্রজেক্ট যেগুলো জমি জটে আটকে আছে, রেলের প্রকল্প যেগুলো জমি জটে আটকে আছে, বিজেপি ক্ষমতায় এলে সেই জমি জটের সমস্যা কতদিনে কাটবে? বেশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কি কি ব্যবস্থা নেবে? রাজ্যে যত শূন্য পদ আছে সেই শূন্য পদ কবের মধ্যে পূরণ হবে? প্রতি বছর 2 বার করে এসএসসি হতে হবে এবং নিয়মিত করে টেট পরীক্ষা হতে হবে, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হতে হবে। পরীক্ষার স্বচ্ছতা যাতে থাকে তার জন্য কোন মেকানিজম ইভলভ করবে, এই সমস্ত ভিশন ডকুমেন্টে বিজেপিকে দিতে হবে বেশ। এবং বিশ্বাসযোগ্যভাবে দিতে হবে। তাহলে মানুষ বিজেপির যে স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই, তখনই সেটা মানুষ গ্রহণ করবে। ওকে। সেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে শুধু স্লোগান যেন না হয়, বাস্তবে যেন এটা হয়, সেই জন্য বিজেপি কর্মীদের সতর্ক থাকতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। তাই বিজেপি যখন ইস্তাহারের সময় শুধু এইগুলো বললাম তা নয়, লাগাতার বলতে হবে। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তো তারা প্রতিবাদ করছেই, বিজেপি ক্ষমতায় আসলে পরে কি করবে সেটা মানুষকে পরিষ্কার করে বলতে হবে। ওকে। তাহলেই এই স্লোগানটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু আর কথা, যেদিনকে প্রধানমন্ত্রী জনসভা করলেন, বিশেষ করে ইতিমধ্যেই কিন্তু যে 3টি মেট্রো রুট উদ্বোধন হয়েছে, প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন, ইতিমধ্যেই মেট্রো চলাচল করছেন সাধারণভাবে। সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি যাননি। উনি তো যাবেন না, উনি তো নীতি আয়োগের বৈঠকেও যান না, বলেন যে ওনার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়। বেশ। উনি নাকি নস্টালজিক হয়ে পড়েছেন। হ্যাঁ, একদম। হ্যাঁ, পোস্ট করেছেন। প্রশ্ন হচ্ছে উনি যখন রেলমন্ত্রী ছিলেন, প্রথম কথা এই প্রকল্পটা রেলের ছিল না, নগর উন্নয়ন দপ্তর ভারত সরকার এবং রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে। প্রথম ইউপিএ সরকারের সময় এটা কনসিভ হয়, চুক্তি হয়। মমতা 2009 সালে রেলমন্ত্রী হওয়ার পর বুদ্ধবাবু সরকারকে চিঠি লিখতেন যে এই প্রকল্পে রাজ্যের যে শেয়ার আছে সেটা রেল মন্ত্রককে হ্যান্ড ওভার করা হোক। বুদ্ধবাবু রাজি হননি। 2011 সালে তিনি রেলমন্ত্রী হওয়ার পর এই কাজটাই করেছেন, রাজ্যের অংশীদারিত্ব রেলের হাতে তুলে দিয়েছেন। 2009 থেকে তিনি কেন চাইছিলেন? তখন তিনি রেলমন্ত্রী, রাজ্যের অংশীদারিত্ব থাকলে রাজ্য ক্রেডিটটা নিয়ে নেবে। আর 2 বছর তিনি যে রেলমন্ত্রী ছিলেন 2009 থেকে 11, তখন যদি ওটা রেল মন্ত্রকের হাতে চলে যেত রাজ্য সরকারের শেয়ারটা, তাহলে উনি কৃতিত্ব নিতে পারতেন। কিন্তু উনি ক্ষমতায় এসে ওটাকে রেলের হাতে ট্রান্সফার করার চেষ্টা করেছেন। প্রথম কথা, এই প্রকল্প তো অনেকদিন আগে হয়ে যেত। অ্যালাইনমেন্ট চেঞ্জ করো, জবরদখলকারীদের পুনর্বাসন দাও। কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায়, কখনো সুজিত বোস নানা রকম দাবি দাওয়া নিয়ে প্রতিবদ্ধকতা তৈরি করেছেন, রেলের কাজ পিছিয়ে গেছে। যে কাজটা 7 বছর আগে হওয়া উচিত ছিল সেটা 7 বছর পরে হলো, প্রকল্পের খরচ বহুগুণ বেড়ে গেল। তাই উনি নস্টালজিক হলে হতেই পারেন, উনি কৃতিত্ব নিতে খুব ভালোবাসেন। কিন্তু এই মেট্রো প্রকল্পে ওনার ভূমিকা কি খুব সদর্থক ছিল? তথ্য পরিসংখ্যান ইতিহাস কি বলে? যে কেউ সেই ইতিহাসের পাতা উল্টালে, তথ্য পরিসংখ্যানের দিকে নজর দিলে বুঝতে পারবেন মাননীয়ার ভূমিকা সেই সময় ঠিক কী ছিল। বেশ। অর্থাৎ যখন প্রধানমন্ত্রী তার এই যে সফর, বিশেষ করে রাজনৈতিক যে বার্তা, সেখানে বিজেপি কিন্তু আপনি কিভাবে দেখছেন, মানে রাজ্য বিজেপি কি তার এই বার্তায়, তার এই স্লোগানে কতটা উজ্জীবিত হবে? না, উজ্জীবিত, বিজেপি তো উজ্জীবিত আছেই। প্রধানমন্ত্রী তো 3 বার এলেন, আলিপুরদুয়ার, দুর্গাপুর, কলকাতা আবার আসবেন। সরকারি প্রকল্পের উদ্বোধন হবে এবং একই সঙ্গে জনসভা করবেন। প্রধানমন্ত্রী লাইনটা ঠিক করে দিয়েছেন, স্লোগানটা বলে দিয়েছেন, কিভাবে বিজেপিকে এগোতে হবে তার দিক নির্দেশ বা মার্গদর্শন সেটাও বলে দিয়েছেন। 26-এ এটাই ভিশন। হ্যাঁ, বেশ। শুধু তৃণমূলের অনাচারের বিরুদ্ধে সরব বলে হবে না, সেটা তো হতেই হবে। বিজেপি ক্ষমতায় আসলে কি করবে মানুষ এটা জানতে চায়। একদম সেটাই প্রধানমন্ত্রী তার রূপরেখাটা দিয়েছেন। বাস্তবে রাজ্য বিজেপির নেতৃত্বকে মানুষের কাছে সেটা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে। বেশ। আর কথা, আমরা বিরতিতে যাব, তার আগে আপনাকে যেটা একটা সংক্ষেপে জিজ্ঞেস করব,
কাল কিন্তু সব রাজ্য স্তরের নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী এই সফরের পর তাদের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে। মানে ইতিমধ্যেই মানুষের মধ্যে কিন্তু সাড়া পড়ে গেছে, সাধারণ মানুষ যারা অনেকে পাবলিক ট্রাভেল প্রধানমন্ত্রীকে দেখতে আসেন, প্রধানমন্ত্রী তার গ্রহণযোগ্যতা কিন্তু সাংঘাতিক। প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা ভারতবর্ষে অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকে সব থেকে বেশি। আমি কেন বললাম, বৃষ্টির মধ্যে যখন তিনি এসেছিলেন বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও তার কনভয়, আশপাশে এত মানুষ, মানে সেই আগের দিন প্রধানমন্ত্রীকে চোখের সামনে দেখার একটা তো আগ্রহ থাকেই, লোকের ভালোই লাগে। আর প্রধানমন্ত্রী সুবক্তা, তিনি জনপ্রিয় নেতা, বিশ্বের প্রথম কয়েকজন জনপ্রিয় নেতার মধ্যে নরেন্দ্র মোদী আছেন। সুতরাং তার বক্তব্য শোনার তো একটা বাড়তি আগ্রহ থাকবে এবং তিনি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মীদের কি ভোকাল টনিকটা দেন, একদমই সেটাও শোনার আগ্রহ ছিল। বেশ, সেই জন্যই ওই জনসমুদ্র হয়েছে। বেশ, আমরা একটা ছোট বিরতি নেব। বিরতির পর আজকের হট সিটে হট টকের আরও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে যা অর্কপ্রভু সরকার আপনাদের সাথে বিশ্লেষণ করবেন। ছোট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। প্রধানমন্ত্রী 3টে মেট্রো রুট উদ্বোধন করেছেন, প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন এবং মেট্রোয় আমরা যারা যাতায়াত করি, আপনারাও যারা যাতায়াত করেন, তারা কিন্তু ইতিমধ্যেই এই 3টে যে রুট হয়েছে সেটা নিয়ে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এই উদ্যোগকে এবং প্রত্যেকেই উপকৃত হয়েছেন। একদম ওপেন ফোরামে কিন্তু বিভিন্ন রুটে কিন্তু মানুষজন বলা বলি শুরু করেছেন। আমরা অর্কপ্রভু সরকার আমাদের সঙ্গে আছেন হটস্টার হটটকের প্রতিটি পর্বে যাকে দেখেন। অর্কদা, পরে যে আমরা টপিকে যাব, পয়েন্টে যাব, প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন কেন্দ্র 3 গুণ টাকা পাঠাচ্ছে। আগে যখন সরকারে ছিল না বিজেপি, তারা কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের থেকে 3 গুণ টাকা পাঠাচ্ছে। এখানে রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকারের কাছে টাকা পাই, আমরা টাকা দিচ্ছে না, বন্ধ করে রেখেছে, বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে। টাকাগুলো যাচ্ছে কোথায়? এখানে অভিযোগ আছে যে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার কাজের টাকা চুরি হয়েছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার আবাসের টাকা ছাড়ছে না, 100 দিনের কাজের টাকাও ছাড়ছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বেশ, এখন রাজ্য সরকারের তো উচিত যে টাকাটা লুট হয়েছে সেই টাকাটা উদ্ধার করা এবং দোষীদের বিরুদ্ধে এফআইআর করা, সেটা তারা করছে না। আর নির্বাচনের আগে কেন্দ্রীয় বরাদ্দ টাকা যদি ঢোকে এখানে, সেটা তৃণমূল ইলেকশনের ফান্ডে খরচ করবে। তাই কোনো মতেই কেন্দ্রীয় সরকার টাকা দেবে না। এবং আমি এটাও বলে রাখছি, যদি বিজেপি ক্ষমতায় আসে সমস্ত প্রকল্প শুরু হয়ে যাবে, বাংলার চেহারা বদলে যাবে। আর যদি বিজেপি আটকে যায় তাহলে বাংলা আরও অনেক কঠিন সমস্যার মুখে পড়বে। সার্বিকভাবে অসহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার, কোনো কিছুর বরাদ্দ হবে না এবং রাজ্যে কোনো বিনিয়োগও হবে না, কিচ্ছু হবে না। এর জন্য কি ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী? হ্যাঁ, অবশ্যই। আমাদের উড়িষ্যায় কি হচ্ছে, উড়িষ্যায় নবীনবাবু, ত্রিপুরার এক্সাম্পল দিয়েছেন। হ্যাঁ, উড়িষ্যায় নবীনবাবু তো খুব শিল্প বান্ধব, উনি তো দিদিমণির মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন না। উনি একজন এরুডাইট পারসন, রাইট। হ্যাঁ, ওনার পড়াশোনা, ওনার একটা স্ট্যাচার, এটা অনেকের থেকে আলাদা। ওকে। এখানে আমরা কলতলার ঝগড়া দেখতে অভ্যস্ত, ওখানে তো সেরকম নয়, সেজন্য উড়িষ্যায় গিয়ে গেছে। নবীনবাবুর লিগ্যাসিকেই ফলো করবে মোহনচরণ মাঝি। ওকে। ত্রিপুরায় ত্রিপুরার ছোট্ট রাজ্য, সীমান্তবর্তী রাজ্য, বামেদের ওটিয়ে বিজেপি এসছে, তা বিজেপির কাছে চ্যালেঞ্জ ত্রিপুরাকে অন্যভাবে গড়ে তোলা। কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা বিজেপির স্বপ্ন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মভূমি কর্মভূমি এবং বিজেপির জন্য ক্ষেত্র প্রস্তুত আছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গের চেহারা বদলে যাবে আগামী 10 বছরে, কারণ ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে এই পশ্চিমবঙ্গ যুক্ত হয়ে যাবে। বেশ, অর্কদা, অভূতপূর্বভাবে কিন্তু মহিলাদের উপস্থিতি প্রধানমন্ত্রীর যে সভা হলো, রাজনৈতিক সভার ক্ষেত্রে বলছি, চোখে পড়ার মতো। এবং মহিলাদের জন্য ইতিমধ্যে কিন্তু বুথ স্তরে বিজেপি একটা প্ল্যান করেছে, যেখানে মহিলা ব্রিগেডকে তারা সামনে আনবে, মানুষের কাছে যাদের পৌঁছয়। এবং এই যে আমাদের পাড়া তৃণমূল তারা এবং আমাদের পাড়া আমাদের সমাধান, এক ক্লোজ কন্টেস্ট। এবং প্রথম কথা যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী দিলেই যে মহিলাদের মন জয় করা যায় সেটা কিন্তু নয়। বিজেপি যে 2,35,00,000 ভোট পেয়েছিল লোকসভায়, তার মধ্যে 99% হচ্ছে হিন্দু ভোট। সেই হিন্দু ভোটের মধ্যে হিন্দু পুরুষও ছিল, মহিলাও ছিল।
সেই মহিলারাও ওই কন্যাশ্রী সুবিধা পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছে, তা সত্ত্বেও তারা ভোট দিয়েছে। এবারও তাই হবে। কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাড়তি কোনো সহায়তা তৃণমূল এবার পাবে না, কারণ সবাই জানে যেই সরকার করুক এই ধরনের প্রকল্প থাকবে। বিজেপি সরকারে থাকলে, কেন্দ্রীয় সরকারে তারা আছে, অনেক সুবিধা। কেন্দ্রীয় সরকারে শাসক দল যদি রাজ্যে ক্ষমতায় থাকে তাহলে উন্নয়ন অনেক গতিপ্রাপ্ত হয়। ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও বুঝে নেন যে এখানে বিনিয়োগ করলে পরে অনেক রকম সুবিধা পাওয়া যাবে। আর এই সরকার যেহেতু কেন্দ্রের সঙ্গে সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, অত্যন্ত হিংসুটে প্রকৃতির মানসিকতা এদের, তো কিচ্ছু হবে না এখানে। এটা পশ্চিমবঙ্গের মানুষের বাঁচার লড়াই। যদি সঠিকভাবে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, পশ্চিমবঙ্গের নতুন সূর্যোদয় হবে। আর যদি তারা প্রয়োগ করতে ব্যর্থ হন, পশ্চিমবঙ্গ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, খাদের অতলে প্রবেশ। অর্কদা, শেষের দিকে সংবিধান সংশোধনী বিল, সেই নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী বলছেন বামেরা এবং তৃণমূল নাম নিয়ে বলছেন, তারা কিন্তু জানে যে আলটিমেট কি হবে, যে বিল পরবর্তীকালে যদি আইনে সেটা চেঞ্জ হয়। কি বলবেন? প্রথম কথা, প্রধানমন্ত্রী বলছেন যে একজন সরকারি কর্মচারী 50 ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাবে একদম। আর অরবিন্দ কেজরিওয়াল জেলে বসে সরকার চালাচ্ছে, এ তো হতে পারে না। ঠিক। এই ধরনের পদে যারা থাকবেন, সংবিধান হাতে নিয়ে যারা শপথ নেবেন, তাদের তো একটা নৈতিক চরিত্র বজায় রাখতে হবে। আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমি জেলে, আমি সেখানে মুখ্যমন্ত্রী থাকবো। বাবু রাজেন্দ্র প্রসাদ, ডক্টর আম্বেদকর কি এই ভাবনা থেকেই সংবিধান প্রণয়ন করেছিলেন? পার্থ চট্টোপাধ্যায় এবং যদি প্রিমলিকের এক্সাম্পল, হ্যাঁ, বালু, মোটা পার্থ, তৃণমূলের নবরত্ন, সবারেরও তো নবরত্ন। লালুর সাথে এত ভাব কেন বুঝতে পারছেন না? ও পশু খাদ্য চুরি করেছে, মানুষের খাদ্য চুরি করেছে। হ্যাঁ, এখানে ওদের একটা সিমিলারিটি আছে। সেই জন্যই বেশি মাখামাখি। প্রশ্ন হলো ভয় পাওয়ার কি আছে? প্রধানমন্ত্রী তো নিজেকেই প্রয়োজনে, ওনার বিরুদ্ধে অভিযোগ থাকলে উনি যদি জেলে যান, ওনারা সেটা তো তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীও তো ইনক্লুসিভ, এবং একটা আইন হলে সেটা তো থাকবে। এনডিএ তো আর অনন্তকাল ক্ষমতায় থাকবে না, তারপরে তো অন্য কোনো ফরমেশন আসবে, তারা তো সেটাকে ব্যবহার করতে পারবে। এটা তো জনগণের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতাকে টিকিয়ে রাখার প্রশ্ন, এবং সেক্ষেত্রে ইন্ডিয়া জোট নিদারুণভাবে ব্যর্থ। রাহুল গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ডের মামলা আছে, লালুর এগেনস্টে জমির বিনিময়ে রেলের চাকরি পাওয়ার, আর তৃণমূলের কথা বললামই না। এদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে আবদ্ধ। এরা কয়লা খায়, গরু খায়, বালি খায়, পাথর খায়, চাকরি খায়, এরা সর্বভূ, শিক্ষাও খায়। শিক্ষাও খায়। অনন্ত ক্ষুদে এরা কখনো নিজেকেই খেয়ে নেবে। এদের কথা, এরা বিরল প্রজাতির। হ্যাঁ, সেই জন্যই ভয়। চাঁদু বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, এবার হয়তো অনেকে ভাবছে এবার বোধহয় আমার পালা। অনেকের ঘুম ছুটে গেছে, এবং নভেম্বর মাস থেকে শুরু হবে, সব দেখতে পাবে বঙ্গবাসী। কাকুর কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক রিপোর্ট তো এসছে, চুপ করে কেন আছে? সময় নিয়ে ঠিক সময়গুলো সব বার হবে। একদম শেষ টপিক, অনুপ্রবেশকারী নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, এই তো দেশের সমস্যা, জ্বলন্ত সমস্যা। অনুপ্রবেশকারীরা জনবিন্যাস বদলে দিচ্ছে, নিরাপত্তার পক্ষে বিপজ্জনক শক্তি, আমাদের যুবকদের কাজের সুযোগকে সংকুচিত করছে, সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে। আর ভারত কোনো ধর্মশালা নয়। হ্যাঁ, আসবে, ঢুকে যাবে। বাঙালি কোথাও আক্রান্ত হচ্ছে না, ভাষা সন্ত্রাসও কোথাও হচ্ছে না। বাংলাদেশিরা বাংলায় কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষ বাংলায় বলে, ত্রিপুরার বলে, আসামের একটা অনেকাংশ মানুষ বলে, মেঘালয়ের একটা অংশের মানুষ বলে। তাই বাংলায় কথা বললেই বাংলাদেশিরা বাংলায় কথা বলে। তাহলে এই সুযোগ নিয়ে তারা যদি মনে করে যে আমরা পশ্চিমবঙ্গে গিয়ে ভারতের নাগরিক হবো, তা তো হতে পারে না। তাই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, তাদের ডিপোর্ট করতে হবে। এটা সময়ের দাবি, দেশের নিরাপত্তার পক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সব রাজ্য সরকার এই বিষয়ে সহমত হয়েছে।
একমাত্র পশ্চিমবঙ্গ সরকার। এরা অনুপ্রবেশকারীদের রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানায় বলে অভিযোগ, এবং তাদের নাম ভোটার তালিকায় তুলে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বটম লাইন, নো এসআইআর, নো ভোট। না, এসআইআর ছাড়া ভোট হবে না, এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতরণ করতে হবে দেশের নিরাপত্তা, সুস্থিতি সবকিছুর জন্য। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। হট সিটে হট টকে আজকের পর্বেও কিন্তু অন্যান্য পর্বের মতোই প্রধানমন্ত্রী রাজ্যে এসেছিলেন। কলকাতাতে দমদমে সেন্ট্রাল জেল মাঠে তিনি রাজনৈতিক জনসভা করেছিলেন, এবং তারপর থেকে বঙ্গ বিজেপি কিন্তু সুপারচার্জড হয়ে গেছে। প্রধানমন্ত্রী যে দুটি স্লোগান দিয়ে গেছেন ইতিমধ্যেই কিন্তু আলোড়ন পড়ে গেছে। তিনি বলেছেন, বাঁচতে চাই বিজেপি তাই, এবং আমাদের পাড়া তৃণমূলকে তাড়া। তাহলে সরকারি প্রকল্প, রাজ্য সরকার বলছে আমাদের পাড়া আমাদের সমাধান, বিজেপি বলছেন, বিজেপি প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন কি, আমাদের পাড়া তৃণমূলকে তাড়া। শেষ কথা আপনারা বলবেন, আম জনতা বলবে, গণদেবতা বলবে, এরাই গণতন্ত্রের, আপনারাই গণতন্ত্রের শেষ কথা। কিন্তু যে যে পয়েন্টগুলো, যে যে বিষয় নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করলাম হট টকের আজকের পর্বে, আমাদের মনে হয়েছে যে এগুলো আপনাদের জানানো দরকার এবং আপনাদেরকে জানবার দরকার। আজ আমাদের পর্বে এ পর্যন্তই। অন্যান্য পর্বে আমরা বিভিন্ন টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ টপিক, বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসবো, বিশ্লেষণ করব, এবং আপনাদের মতামত আপনারা জানাবেন সোশ্যাল মিডিয়াতে যেরকম জানাচ্ছেন, এবং আমরা আপনাদের মতামত নিশ্চয়ই আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকবেন। আজকে পর্বে এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।